হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে বুলস মেক মানি, বেয়ার্স মেক মানি অ্যান্ড পিগস গেট স্লটার্ড। কথাটার অর্থ হচ্ছে শেয়ার বাজারে যারা বুল আছেন তারা অ্যাকচুয়ালি পয়সা বানান, যারা বেয়ার্স আছেন তারাও পয়সা বানান, আর যারা পিগস আছেন তারা অ্যাকচুয়ালি স্লটার্ড হন বা তাদেরকে খুন হতে হয়, তাদেরকে মারা পড়তে হয়। কথাটার অর্থ হচ্ছে এটাই যে মনে করুন আপনি শেয়ার বাজারে তিন ধরনের বেসিক্যালি শেয়ার বাজারে তিন ধরনের ব্যক্তিত্ব হয়। এই তিন ধরনের যে ব্যক্তিত্ব তাদের মধ্যে এক পক্ষ আছে যারা বাই করেন নিচে এবং হোল্ড করেন এবং উপরেতে গিয়ে সেল করেন, অর্থাৎ বাই অন ডিপস বা বাই অন লোয়ার প্রাইস করেন, অর্থাৎ নিচের প্রাইসে বাই করেন এবং উপরের প্রাইসে গিয়ে সেল করেন। তারা অ্যাকচুয়ালি হচ্ছে বুলস, অর্থাৎ তারা মার্কেটকে নিচে থেকে উপরে তুলছে। আরেক টাইপ অফ ট্রেডার হয় যারা মূলত এফএনও অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশনে অ্যাক্টিভেটেড, তারা হচ্ছে বেয়ার্স, অর্থাৎ তারা উপরেতে গিয়ে সেল করেন এবং নিচেতে গিয়ে সেটাকে কভার করেন। তো এই বুলস এবং বেয়ার এই দুই পক্ষই অ্যাকচুয়ালি পয়সা বানায়, কিন্তু যারা পিগস হয় তারা স্লটার্ড হয় বা খুন হয়, অর্থাৎ পিগসদের টাকাটা চলে আসে এই বুলস বা বেয়ারদের কাছে। কিভাবে, সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করছি আজকে। তো ডিসকাশন শুরু করার আগে যেটা মেইন কথা, আমার নাম সুকান্ত মণ্ডল। আমি এই চ্যানেল যেটা চালাচ্ছি সেটা অ্যাকচুয়ালি আপনাদের প্রত্যেকের ট্রেডিং এবং ইনভেস্টিংয়ে কি করে আপনারা সাফল্য লাভ করতে পারেন সেই বিষয়ে আমি বিভিন্ন রকম ডিসকাশন করি। আপনি যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে সবার প্রথমে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সুইং ট্রেডিং এর একটা প্লেলিস্ট আছে, ইন্ট্রাডে ট্রেডিং এর প্লেলিস্ট আছে, অপশনের প্লেলিস্ট আছে। সেখানে প্রথম থেকে শেষ অবধি সমস্ত টাইপ অফ ট্রেডিং এবং কিভাবে আপনি খেলবেন, এমনকি অ্যালগোজের উপরেও আমি ভিডিও বানিয়েছি। সেই পুরনো ভিডিওগুলোকে প্রত্যেকটা দেখুন এবং দেখে সেখান থেকে শেখার চেষ্টা করুন। আর আপনি যদি পুরনো মেম্বার হয়ে থাকেন তাহলে জানেন আমি একটু শেয়ার বাজারের যে হাটকে টাইপ অফ যে ট্রেডিংটা হয়, অর্থাৎ একটু আলাদা টাইপ অফ ট্রেডিং, সেটাতেই বিলিভ করি এবং তার সাথে সেই টাইপ অফ মেন্টালিটি রাখার জন্য আমি শেয়ার বাজার থেকে প্রফিটেবল এবং আমি পয়সা ভালোই বানাই। এখন যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি আপনার ট্রেডিং জার্নিকে এলিভেট করতে চান তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার 7003790087। চ্যানেলের একদম নতুন মেম্বার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটাকে অবশ্যই প্রেস করবেন। এখন যে কথাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে বুলস তারা পয়সা বানাচ্ছে, বেয়ার্সরা পয়সা বানাচ্ছে এবং পিগস কেন স্লটার্ড হয়। শেয়ার বাজারের মেইন যে গেমটা সেটা কিন্তু এই পয়সা, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস এই সমস্ত কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ নয়। শেয়ার বাজার থেকে অ্যাকচুয়াল পয়সা কামাতে গেলে বা পয়সা আর্ন করতে গেলে মেইন যে জিনিসটার দরকার সেটা হচ্ছে মেন্টালিটি এবং তার সাথে কনফিডেন্স, তার সাথে কিছুটা গ্রিড এবং তার সাথে আপনার কিছুটা ফিয়ার। এই সমস্ত কিছুর ব্যালেন্সই হচ্ছে আপনার আউটকাম শেয়ার বাজার থেকে। আপনি যদি অতিরিক্ত গ্রিডি হয়ে যান তাহলে আপনি শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন না, অর্থাৎ অতিরিক্ত যদি লোভী হয়ে যান। বলার অর্থ হচ্ছে এটাই যে একটা শেয়ার বাড়ছে 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 বাড়ছে, কোনো শেয়ার অনন্তকাল ধরে বাড়তে পারে না। তাকে একটা না একটা সময় পর এসে ফল করতেই হবে। কেন অনন্তকাল ধরে বাড়তে পারে না, তার রিজন হচ্ছে যে সেই শেয়ারে কেউ না কেউ প্রফিট বুকিং করবে। যারা ভালো প্লেয়ার তারা বড় পরিমাণ প্রফিট যখন বুক করে নেয় এবং সেই কোম্পানিটার মধ্যে কোনো একটা ব্যাড নিউজ আসে বা তার যদি গ্লোবাল ক্রাইসিস থেকে কোনো ব্যাড নিউজ আসে সেখান থেকে কিন্তু সে শার্প ফল করতে পারে। সুতরাং একটা জিনিস আপনি দেখবেন, যখন কোনো একটা জায়গায় অর্থাৎ পৃথিবীর ক্ষেত্রে কোনো একটা বাজে নিউজ আসে তখন দেখবেন মার্কেট সবসময় অল টাইম হাইই দাঁড়িয়ে থাকে, অর্থাৎ অল টাইম হাইই সবসময় খারাপ নিউজ আসে। এবং যখন মার্কেট একদম বটমে থাকে তখন যদি খুব খারাপ নিউজ আসে তাহলে মার্কেট কিন্তু র্যালি দেয়। এই ব্যাপারগুলো যারা নোভিস ট্রেডার তারা কিন্তু জানেন না, যে কারণে আপনি দেখবেন যে যত খারাপ নিউজই আসুক না কেন মার্কেট যদি অনেকটা ডিপ করে দাঁড়িয়ে থাকে
তাহলে মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই, মার্কেট সেখান থেকে উপরের দিকে যাবেই যাবে। তার কারণ হচ্ছে শেয়ার বাজারের যে রিফ্লেকশনটা আপনি দেখতে পান সেটা হচ্ছে বায়ার এবং সেলারের রিফ্লেকশন। যখন খারাপ হতে 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 প্রচন্ড খারাপ সিচুয়েশনে, এবং সেই সিচুয়েশনে গিয়ে যদি আরো খারাপ নিউজ আসে, তখন যে ঘটনাটা ঘটে, প্রচুর পরিমাণে রিটেলার আরো ভয় পেয়ে এক্সিট করতে চান, আর ওই জায়গায় অ্যাকচুয়ালি লিকুইডিটি তৈরি হয়। সেই লিকুইডিটির জন্য বিগ প্লেয়াররা অ্যাকচুয়ালি সেই জায়গাতে বাই করতে পারেন। তো বিগ প্লেয়াররা এই অপরচুনিটিগুলোকে অ্যাকচুয়ালি ছাড়েন না। বাট মার্কেট যখন একদম উপরে, তখন কিন্তু প্রচুর রিটেলার আছেন যারা বাই করার জন্য রেডি, বা যারা এই র্যালিটাকে মিস করেছেন। তো সেখান থেকে যদি মার্কেট একটু একটু করে কারেক্ট করা শুরু করে বা ফল করা শুরু করে, সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে একটা সেলার আছে যারা সেল করার জন্য রেডি থাকে, এবং সেই কারণের জন্য মার্কেট কিন্তু একটা ফিয়ারফুল কন্ডিশনে যায় এবং একটা শার্প প্রফিট বুকিং র্যালি আমরা দেখতে পাই। এখন ওই যে প্রফিট বুকিংটা, সেটা হচ্ছে বুলদের প্রফিট বুকিং এরিয়া আর বেয়ার্সদের এন্ট্রি এরিয়া, রাইট? অর্থাৎ মার্কেট যখন একটা টপ ফর্ম করছে, আবার মার্কেট যখন একটা বটম ফর্ম করছে, তখন বেয়ারদের সেটা এক্সিট এরিয়া এবং বুলসদের অ্যাকচুয়ালি সেই জায়গাটা হচ্ছে এন্ট্রি এরিয়া। এই এন্ট্রি এবং এক্সিট এরিয়াগুলোকে আপনাকে শেয়ার বাজারের বাই, সেল, কোয়ান্টিটি, ভলিউম, ওপেন ইন্টারেস্ট, এই সমস্ত জিনিসগুলো দেখে, তার সাথে ইকোনমিক কন্ডিশন, গ্লোবাল মার্কেট, কি ক্রাইসিস চলছে, সেই সমস্ত কিছু মিক্স করে যদি আপনি আপনার ট্রেডিংটাকে করতে পারেন, তবেই আপনি কিন্তু এখান থেকে রেগুলারলি পয়সা বানাবেন। আদারওয়াইজ যে প্রবলেমটা দেখা দেবে, সেই প্রবলেমটা হচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু বিগ ক্যাপিটাল বিল্ড করতে পারবেন না। 5%, 10%, 15%, 20%-এই আপনাকে শান্ত থাকতে হবে। মাল্টিব্যাগার রিটার্ন পাওয়ার জন্য বা ট্রেডিং করার জন্য, ট্রেডিং থেকে যে আপনি টপে সেল করছেন, বটমে বাই করছেন, এইগুলো যদি আপনাকে করতে হয়, তার জন্য হাই কনভিকশন লাগে, এবং তার সাথে সাথে আপনার একটা বড় এক্সপিরিয়েন্স লাগে, এবং তার থেকেও যেটা ইম্পর্টেন্ট কথা, আপনার একজন সফল মেন্টর দরকার যদি সেই জিনিসটা সাকসেসফুলি করতে হয়। বিকজ আমি প্রথমেই বললাম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেন্টাল গেম বা মানসিক একটা গেম। আপনি যতই ইউটিউবে স্ট্র্যাটেজি সার্চ করুন না কেন, টেকনিক্যাল অ্যানালিসিসের কোর্স করুন না কেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের কোর্স করুন না কেন, পুরো জিনিসটাকে একটা জায়গায় এনে, একটা কেন্দ্রবিন্দুতে এনে যতক্ষণ না আপনি বিল্ড করতে পারছেন, ততক্ষণ অবধি আপনি কিন্তু পয়সা বানাতে পারবেন না। এবং আমি প্রচুর ট্রেডারদের ট্রেন্ড করি, প্রফিটেবল ভুঁড়ি ভুঁড়ি ট্রেডার আমার হাত থেকে বেরোয়। সুতরাং কে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন, সেই স্ট্র্যাটেজিটার শেয়ার বাজারে রিটেলার মনে কি প্রভাব ফেলতে পারে, আর ইনস্টিটিউশন সেই স্ট্র্যাটেজিটাকে কিভাবে দেখে, সেগুলো আমি স্ট্র্যাটেজির নাম শুনলেই বলতে পারি। স্ট্র্যাটেজিতে ইউটিউব পুরো ভরে আছে, আপনি যেখান থেকে খুশি স্ট্র্যাটেজি তুলতে পারেন, বাট সেই স্ট্র্যাটেজিগুলো অ্যাকচুয়ালি আপনাকে প্রফিটেবিলিটি ততক্ষণ অবধি দেবে না যতক্ষণ অবধি মানসিকভাবে আপনি সেই স্ট্র্যাটেজিটার ভিতরে অধ্যয়নটা করতে পারবেন না, বা মানসিকভাবে সেই স্ট্র্যাটেজিটার সাথে আপনি অ্যালাইন হতে পারবেন না। তাই স্ট্র্যাটেজি সার্চ করা বন্ধ করে শেয়ার বাজারের কারেক্ট পড়াশোনাটা করুন। এখন আমি যে জায়গা থেকে কথাটা বলছিলাম সেটা হচ্ছে পিগস গেট স্লটার্ড। বুলস কিভাবে পয়সা বানায়, বেয়ার্স কিভাবে পয়সা বানায়, সেটা নিয়ে তো অলরেডি আমি ডিসকাশন করলাম। এখন হচ্ছে পিগস কি করে মারা যায় সেই ঘটনাটা বলি, যেটা হচ্ছে জেনারেল যে রিটেল পাবলিক তাদের মধ্যে হয়। তো এই যে পিগসের কথা বলছি, অর্থাৎ রিটেলারদের কথা, তারা অ্যাকচুয়ালি কি করে, তাদেরকে খাওয়ানো হয়। একটা শুয়োরকে বা একটা পিগসকে সবসময় খাওয়ানো হয়, খাইয়ে 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 মোটা করা হয়, তার চর্বিটা বাড়ানো হয়। যখন সে প্রচন্ড মোটা হয়ে গেছে, স্থূল একটা দেহ হয়েছে, তখন তাকে অ্যাকচুয়ালি কাটা হয়। এটাই হচ্ছে নিয়ম। এই যে ইডিয়ামটার কথা বলছি, বা এই যে আমি পিগস গেট স্লটার্ড কথাটা বলছি, এটা অ্যাকচুয়ালি ইউএসএ থেকে আমদানি করা বা আমেরিকা থেকে আমদানি করা। তাই আমি পিগসের কথাই বলছি, এখানে আপনারা লিটারেলি এটাকে পিগস হিসাবে নেবেন না। যাই হোক না কেন, এই যে পিগসের কথা বলছি, অর্থাৎ রিটেলাররা কি দেখতে চায়, মার্কেট যখন ফুলে ফেঁপে ঢোল হয়েছে, সেই জায়গাটার মধ্যে এন্ট্রি করার প্রচেষ্টাটা করেন।
আর এই প্রচেষ্টাটা তারা বারে বারে করে এসছেন, জেনারেশনের পর জেনারেশন করে এসছেন, যার জন্য শেয়ার বাজারকে বদনাম হতে হয়েছে, শেয়ার বাজারকে খারাপ বলতে হয়েছে, রাইট? কিন্তু যদি আপনি দেখেন যখন পুরো মার্কেট ফিয়ারে রয়েছে তখন আপনি আপনার গ্রিডকে যদি বাড়াতে পারেন, এবং যদি পুরো মার্কেট যখন একদম গ্রিডে রয়েছে তখন যদি আপনি আপনার ফিয়ারকে বাড়াতে পারেন, তবেই আপনি অ্যাকচুয়ালি একজন ট্রেডার হতে পারবেন। তার সাথে সাথে ইকোনমিক প্যারামিটারগুলোকে দেখা উচিত। এখন অনেককেই আমি দেখেছি, আমি এত ট্রেডারকে ট্রেন করি এবং প্রচুর রিটেল ট্রেডারের সাথে আমি কমিউনিকেশন করি তাদের প্রবলেম সলভের জন্য। তো সেইগুলো যখন আমি করতে যাই তখন একটা জিনিস আমি বারবার দেখি যে এই রিটেলাররা তারা অ্যাকচুয়ালি ফাঁসেন হচ্ছেন একটা ছোট্ট জায়গায়, সেটা হচ্ছে রাইট স্টপ লস না নেওয়া। এখন তারা স্টপ লস কিভাবে নিতে হয় সেই বিষয়টা অ্যাকচুয়ালি তারা জানেনই না। স্টপ লস কিভাবে নিতে হয় সেই বিষয়ে আমি আমার নেক্সট ভিডিওতে একদম চার্ট ওয়াইজ একটা অ্যানালিসিস করে দেখাবো যে আপনি কিভাবে স্টপ লসকে মেজার করবেন বা স্টপ লস কিভাবে নিতে হয় সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। বাট যেটা রিটেলারদের প্রবলেম, তারা ভাবেন প্রত্যেকটা ট্রেড থেকেই প্রফিট দরকার, তাই যখন তার ছোট্ট একটু লস হয়, 5,000 টাকার যদি তার লস করার ক্যাপাবিলিটি থাকে, সেই লসটা যখন 4,000 হয় সে ভাবে আমার তো 5,000 আছে লস করার ক্যাপাসিটি, তো ঠিক আছে 5,000 গেজালো, তখন মনে হয় আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু দেখি। এই যে আরেকটু দেখি এটা অ্যাকচুয়ালি হোপ ট্রেডিং এ শুরু করে। এই হোপ ট্রেডিংটাই অ্যাকচুয়ালি রিটেলারদের সমস্ত কিছু নষ্ট করে দেয়। তো হোপ ট্রেডিং থেকে আপনাকে বাঁচতে হবে। আশায় সারাক্ষণ বাঁচলে চলবে না, আশা থেকে দূরে সরতে হবে। এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনাকে অ্যাকচুয়ালি যে জিনিসটা বিল্ড করতে হবে সেটা হচ্ছে একটা রাইট রিস্ক ম্যানেজমেন্ট এবং তার সাথে একটা রাইট মেথড, যে মেথডটা আপনাকে বলবে যখন আপনি সুইং ট্রেডিং করছেন তখন আপনি প্রাইসের ফ্ল্যাকচুয়েশনস ক্যাপচার করছেন বা ইন্ট্রাডে ট্রেডিং এ। কিন্তু আপনি যখন ইন্ট্রাডে ট্রেডিং বা সুইং ট্রেডিং এ প্রাইসের ফ্ল্যাকচুয়েশনস নেওয়ার চেষ্টা করছেন, একজন ইনভেস্টর কিন্তু সেই কাজটা করেন না। একজন ইনভেস্টর যে কাজটা করেন সেটা হচ্ছে যতই ফল করুক না কেন তিনি অ্যাভারেজিং করতে থাকেন, কারণ তিনি তার ফান্ডামেন্টালি যে সেই কোম্পানিটা একটা গুড কোম্পানি সেটা তিনি ভেবে ইনভেস্টটা করেন। আমি অনেককে দেখেছি যারা ট্রেডার থেকে ইনভেস্টারে রূপান্তরিত হয়, আবার ইনভেস্টার থেকে ট্রেডারে রূপান্তরিত হয়। কিরকম বিষয়টা একটু ডিটেলসে বলি, তাহলে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ট্রেডার, আপনি মনে করুন একটা স্টকে ট্রেড নিতে শুরু করেছেন 100 টাকায় এবং আপনি ডিসাইড করেছেন যে 90 টাকা আমার স্টপ লস আর 130 টাকা গেলে আমি প্রফিট বুক করব। একটা এক্সাম্পল নিচ্ছি র্যান্ডাম। তো যদি দেখা যায় যে সেই স্টকটা 110 অব্দি গিয়েছে, আপনি খুব খুশি হলেন, বাট যখন সেই স্টকটা একটু ফল করে আবার আপনার বাইং প্রাইসে এলো, আপনি বললেন একটু দেখি, 95 প্রাইস এলো, আপনি বললেন আর একটু দেখি, যখন 90 প্রাইস এলো আপনি বললেন আর একটু দেখি কি আছে। সুইং ট্রেডারদের ক্ষেত্রে মূলত এই প্রবলেমটা হয়। 90 থেকে যখন 85 গেল আপনি তখন বললেন যে না না আর একটু দেখি, আপনি তখন ইউটিউব সার্চ করতে শুরু করলেন, 4টে ইউটিউবারকে কমেন্ট বক্সে গিয়ে লিখলেন দাদা এই স্টকটার একটু অ্যানালিসিস করে দেন। তারাও না জেনে না বুঝে বলে দিলেন যে হ্যাঁ এই স্টকটা বাড়বে, সময় লাগবে, বা আপনি কেন ঢুকেছেন ইত্যাদি বলতে শুরু করলেন। তারপরে দেখলেন সেই স্টকটার প্রাইস 82 টাকা হলো, 80 টাকা হলো, তখন আপনি কি করলেন, ফান্ডামেন্টাল স্টকটার খুঁজতে শুরু করলেন এবং নিজে যিনি গিয়েছিলেন একটা সুইং ট্রেডিং করতে, আপনি হয়ে গেলেন একজন ইনভেস্টার। কি দেখলেন, না ফান্ডামেন্টালি স্টকটা ভালো, আমি স্টকটা অনেকদিন হোল্ড করতে চাই। এই প্রবলেমটা যেটা আমি বললাম, এই প্রবলেমটা আপনাদের সাথে বারে বারে হতে পারে। সেকেন্ড টাইপ অফ প্রবলেম যেটা হয়, আপনি ফান্ডামেন্টালি একটা গুড স্টক চুজ করলেন। গুড স্টক চুজ করলেন হচ্ছে ধরা যাক 100 টাকায়, যে এই স্টকটাকে আমি আজীবন হোল্ড করব, আমি 10 বছর 15 বছর 20 বছরের জন্য হোল্ড করব। স্টকটা যদি 150 টাকা যায় 6 মাস পর বা 1 বছর পর, আপনার তখন মনে হয় হ্যাঁ স্টকটাকে আমি আরো রেখে দেবো। এবার স্টকটা যখন একটু ফল করলো 125 টাকা এলো, আপনি 150 টাকার প্রাইস দেখেছিলেন, 125 টাকা এলো, আপনি দেখলেন না না তাড়াতাড়ি প্রফিটটা বুক করে নি, প্রফিটটা তাড়াতাড়ি যদি চলে যায়, এই যদি 100 টাকায় চলে আসে কি হবে, মার্কেটে তখন হয়তো কোন একটা ব্যাড নিউজ চলছে,
অর্থাৎ কোন একটা ওয়ারের সিচুয়েশন আছে বা কোন একটা পলিটিক্যাল ইস্যুর জন্য প্রবলেম চলছে। এই জায়গায় কি হলো, আপনি স্টকটাকে বেরিয়ে গেলেন, স্টকটা আরেকটু ফল করলো, 110 এলো, আসার পর আপনি ভাবলেন আপনার ডিসিশনটা খুব ঠিক, প্রচন্ড ভালো ডিসিশন নিয়েছেন আপনি, এবং তারপরে দেখলেন 3 মাস পর গিয়ে সেই ওয়ারের সিচুয়েশন বা এটা কেটে গেল, ওই 110 টাকার স্টকটা সোজা বেড়ে হয়ে গেল 300 টাকা। আপনি যেহেতু 100 টাকা এন্ট্রি নিয়েছিলেন, যখন 110 এ এসছিল আপনি ভাবলেন আপনার ডিসিশনটা ঠিক, যখন ওটা 150 গেল আপনি ভাবলেন ইস আমি আরেকটু ফল করলেই নেব, তারপরে সেটা যখন 200 চলে গেল আপনি আর ওই স্টকটা বাই করতে পারলেন না, ওটা আস্তে আস্তে 300 চলে গেল। অর্থাৎ এক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে, আপনি একজন ইনভেস্টর থেকে ট্রেডারে রূপান্তরিত হয়ে যাচ্ছেন, একজন ট্রেডার থেকে একজন ইনভেস্টারে রূপান্তরিত হয়ে যাচ্ছেন। এই যে আপনি আপনার সত্তাটা চেঞ্জ করছেন, এটা অ্যাকচুয়ালি আপনি একজন পিগসের মতো বিহেভ করছেন, তাই আপনি আপনার প্রফিটটাকে কখনোই ম্যাক্সিমাইজ করতে পারছেন না। সুতরাং এই ডিসকাশন থেকে যে নির্যাসটা আপনি নিতে পারেন সেটা হচ্ছে, শেয়ার বাজার হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেন্টাল গেম, একটা সাইকোলজিক্যাল গেম। যদি সাইকোলজিক্যালি আপনি ঠিক না থাকতে পারেন, যে প্রবলেমসগুলোর কথা বলছি এই প্রবলেমসগুলো খাতায় নোট করুন, নিজে রিজিড হন এবং তার সাথে ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করে আপনি কাজটা শুরু করুন। যদি এইভাবে কাজ করতে পারেন তবেই আপনার প্রফিটেবিলিটি আসবে, আদারওয়াইজ আপনার প্রফিটেবিলিটি আসবে না। আমি আগামীকাল স্টপ লসের ওপর একটা চার্ট ওয়াইজ স্টপ লস, ইন্ডিকেটর ওয়াইজ কিভাবে স্টপ লস সেট করা যায় তার একটা ভিডিও নিয়ে আসব, এবং তার সাথে সাথে কিভাবে আপনি আপনার ট্রেডিংকে আরো ইমপ্রুভ করতে পারেন, বিশেষ করে সুইং ট্রেডিংকে, সেই বিষয়ে আমি কিছু ডিসকাশন করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি প্রত্যেকদিন মোটামুটি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে একটা করে ভিডিও রিলিজ করি। প্রত্যেকদিন একটু একটু করে নিজের ইমপ্রুভমেন্ট করুন। দেখুন আজ থেকে 100 দিন পর, 200 দিন পর বা 2 বছর পর গিয়ে আপনি একজন ভালো ট্রেডারে পরিণত হবেন, রাইট জিনিসটা দেখতে পাবেন, মার্কেটটাকে ভালোভাবে বুঝতে পারবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।